সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি লাস্ট মিনিট হট সাজেশানে। যে দুটো বিষয় আজকে আলোচনা হবে, পলিমার এবং ইভিএস। সবাইকে বলে রাখি, আজ বিকাল 4:30টায় মক টেস্টে নেওয়া হবে। ইউটিউবের পোস্ট অপশানে কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনের অ্যান্সার রেডি করে পাঠাবে। তারপরে আমি ভিডিওতে অ্যান্সার আপলোড করব। যে চ্যাপ্টার দুটো এক্ষুনি আলোচনা করব, পলিমার এবং ইভিএস, এখান থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসি প্রথম কোশ্চেন। নিচের কোনটি প্রাকৃতিক পলিমারের মনোমার? প্রাকৃতিক রবারের মনোমার। প্রাকৃতিক রবারের যে মনোমার হচ্ছে আইসোপ্রিন রাবার, মানে আইসোপ্রিন, অর্থাৎ 2-মিথাইল-1,3-বিউটাডাইন। 2-মিথাইল-1,3-বিউটাডাইন। এখানে যদি আমরা দেখি বি অপশান, দেখো 2 মিথাইল রয়েছে, দুটা ডবল বন্ড রয়েছে, তো ওটাই হবে প্রাকৃতিক রবারের মনোমার, যাকে আইসোপ্রিন বলা হয়। চলে আসি পলিএস্টারের উদাহরণ কি? পলিএস্টার মানে যেখানে এস্টার বন্ধন থাকবে, মানে অ্যাসিড এবং অ্যালকোহল মিলিত হয়, যে একটা মনোমারের অ্যাসিড গ্রুপ থাকবে, একটা মনোমারের অ্যালকোহল গ্রুপ থাকবে, সেটা হয় টেরিলিন। কারণ টেরিলিন তৈরি হয় টেরিথেলিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল, তাহলে সেই কারণে পলিএস্টারের উদাহরণ হচ্ছে টেরিলিন। চলে আসি কোনটি থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণ? থার্মোসেটিং মানে যে সমস্ত পলিমারকে তাপ প্রয়োগ করে বারবার নমনীয় করা যায় তাকে থার্মোসেটিং বলা হয়। আর থার্মোপ্লাস্টিক হচ্ছে যাকে একবার করা যায়, বারবার করা যায় না। তাহলে থার্মোসেটিং পলিমারগুলো মূলত পলিমার যারা, মানে ভিন্ন ভিন্ন মনোমার নিয়ে যারা গঠিত হয়, তারাই থার্মোসেটিং হয়। এখানে কিন্তু কোশ্চেন দিকে থার্মোসেটিং প্লাস্টিক, তা এখানে কিন্তু অনেকগুলো থার্মোসেটিং ছিল, শুধু থার্মোসেটিং প্লাস্টিক যেহেতু জিজ্ঞেস করি, তাহলে উত্তর হবে ব্যাকেলাইট। থার্মোসেটিং প্লাস্টিক, তাহলে শুধুমাত্র একটাইকেই বোঝাতে চেয়েছে, নাহলে কিন্তু এখানে অনেকগুলো থার্মোসেটিং পলিমার ছিল, কিন্তু প্লাস্টিক যেহেতু বোঝানোর কোশ্চেন চেয়েছে, তাহলে উত্তর হবে ব্যাকেলাইট। 7 কোশ্চেন, প্রাকৃতিক রবার নিচের কোন মনোমারের রৈখিক পলিমার? একটু আগে আলোচনা হলো, প্রাকৃতিক রবার হচ্ছে আইসোপ্রিন, অর্থাৎ 2-মিথাইল-1,3-বিউটাডাইন, তাহলে 7 বি। পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি জৈব বিয়োজনক্ষম মানে বিয়োজিত হয় বায়োডিগ্রেডেবল পলিমার কোনটা? আমাদের যে কৃত্রিম পলিমার যেগুলো ব্যবহার করি, বেশিরভাগই নন বায়োডিগ্রেডেবল, মানে বিয়োজনক্ষম নয়, কিন্তু কিছু কিছু তৈরি করা হয়, যেরকম হচ্ছে নাইলন 26, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। এছাড়া PHBV রয়েছে বা PLA রয়েছে, এগুলো হচ্ছে জৈব বিশ্লেষ্য বা বায়োডিগ্রেডেবল, কৃত্রিম হওয়া সত্ত্বেও। আর প্রাকৃতিক পলিমারগুলোইতে সব জৈব বিয়োজনক্ষম হবে, মানে বায়োডিগ্রেডেবল হবে। তাহলে প্রদত্ত কোনটি প্রাকৃতিক পলিমার? প্রাকৃতিক পলিমার বলতে প্রকৃতি থেকে পাওয়া যায়, পলিথিন নয়, নাইলনও নয়, টেরিলিনও নয়, তাহলে প্রোটিন হবে। প্রোটিন খাদ্য আমরা খাই, যেটা এক ধরনের পলিমার। প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো এক ধরনের প্রাকৃতিক পলিমার। চলে আসছি হেক্সামিথিলিন ডাইএমিন এবং অ্যাডিপিক অ্যাসিডের মিলনে পলিমারটি কোনটা? এটা হচ্ছে নাইলন 66। নাইলন 66-এর যে দুটো মনোমার, একটা হেক্সামিথিলিন ডাইএমিন এবং অ্যাডিপিক অ্যাসিড। হেক্সামিথিলিন ডাইএমিনের 6টা কার্বনের জন্য 6 বোঝাচ্ছে, আর অ্যাডিপিক অ্যাসিডের 6টা কার্বনের জন্য 6 বোঝাচ্ছে, ওই জন্য নাইলন 66। এবারে যেটা নাইলন 16 রয়েছে, এটা বলে রাখি, মনোমার দুটো বলে রাখি। নাইলন 6-এর মনোমার হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন এবং সিবাসিক অ্যাসিড, 10টা কার্বন হচ্ছে সিবাসিক অ্যাসিড। আর নাইলন 6-এর মনোমার হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম। নাইলন 6-এর হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম। চলে আসছি 16 কোশ্চেন। টেফলনের মনোমার কি? টেফলন মানে পলি টেট্রাফ্লুরো ইথিলিন, তার ফুল নেম টেফলন। তাহলে এখানে যদি পলি কথাটা বাদ দিয়ে দিই, এটা টেট্রাফ্লুরো ইথিলিন, তাহলে 4টা ফ্লুরিন থাকবে এবং ডবল বন্ড থাকবে, তাহলে সি অপশান, 16C। ব্যাকেলাইট কী ধরনের প্লাস্টিক? ব্যাকেলাইট আমরা বললাম এক ধরনের প্লাস্টিক, যেটা কনডেনসেশন প্লাস্টিক পলিমার, কারণ হচ্ছে জল বেরিয়ে যায়। কনডেনসের কথা মানে জল বেরিয়ে যাওয়া, কনডেনসেশন হয়ে যাচ্ছে। কারণ ব্যাকেলাইট হয় ফেনল এবং ফর্মালডিহাইডের মিলনে, ফেনল ফর্মালডিহাইড রেজিন বলা হয়, এটা এখানে কনডেনসেশন পলিমার। ওরলন তৈরিতে যে মনোমার লাগে, ওরলন হচ্ছে ভিনাইল সাইনাইড। ভিনাইল মানে ডবল বন্ডের পাশের, ডবল বন্ডের কার্বনে CN থাকবে, তাহলে দেখো ডি অপশানে CH2 ডবল বন্ড CH বন্ড CN, ওটাই হচ্ছে ওরলন, এটার মনোমার, ওরলনের মনোমার। তাহলে ওরলনের মনোমার হচ্ছে ভিনাইল সাইনাইড, মানে ডি অপশান। কোনটি হোমোপলিমার নয়? হোমোপলিমার নয় যদি দেখি, মানে একই মনোমার দ্বারা গঠিত নয় যদি দেখি, টেফলন, তার ফুল নেম পলিটেট্রাফ্লুইথিলিন, একই মনোমার রয়েছে। SBR, এখানেও বিউটাডাইন স্টাইরিন, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন মন রয়েছে, বিউটাডাইন এবং স্টাইরিন। আর PVC পলিভিনাইল ক্লোরাইড, একই মনোমার রয়েছে। প্রাকৃতিক রবার একই মনোমার রয়েছে, একমাত্র একই মনোমার নাই SBR এর মধ্যে, এইখানে এটা হচ্ছে হোমোপলিমার নয়। SBR হচ্ছে একটা কৃত্রিম রাবার, বিউটাডাইন এবং স্টাইরিনের মনোমার তার।
পদার্থ কোনটি সংঘনন পলিমার নয়? সংঘনন মানে জল বেরিয়ে যায় না কোনটা থেকে, তাহলে যারা হোমোপলিমার হবে তারাই সংঘনন পলিমার হবে না। তাহলে দেখো ব্যাকেলাইট হবে না, নাইলন হবে না, মেলামাইন ফর্মাল এটাও হবে না, টেফলন একটু বললাম, পলিটেট্রাফ্লোইথিলিন এখানে একই মনোমার রয়েছে, একই মনোমার রয়েছে মানে এগুলো সব জুতো পলিমার হয়, এগুলো কনডেনসেশন হয় না। তাহলে 20 ডি অপশান। ইবোনাইট হলো কি? ইবোনাইট এক ধরনের রাবার যার উচ্চ ভ্যালকানাইজেশনের পদ্ধতিতে তৈরি করা হয়। ভ্যালকানাইজেশন যে করা হয় রাবারকে শক্ত করার জন্য, প্রাকৃতিক রাবারকে শক্ত করার জন্য সালফার মৌল মিশিয়ে সেই উচ্চ ভ্যালকানাইজেশন যুক্ত রাবার হচ্ছে এক ধরনের ইবোনাইট। তাহলে 21 ডি। চলে আসি 22 কোশ্চেন। নিম্ন ঘনত্ব পলিথিনের ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক নয়? তাই নিম্ন ঘনত্ব ক্ষেত্রে আমরা যদি অভঙ্গুর মানে এটা সঠিক, মানে নমনীয় হয় ভেঙে আর শক্ত, এটাই সম্ভবত এটাই হবে না। তার বাকিগুলো দেখো তড়িতের কুপরিবাহী, এটা নিম্ন ঘনত্বের ক্ষেত্রে সত্য। অত্যধিক শাখাযুক্ত হয়, এটা নিম্ন ঘনত্বের সত্য। তাহলে সত্য নয় বা সঠিক নয় যদি বলে তাহলে হবে বি অপশান শক্ত। চলে 23 কোশ্চেন। অলিফিনের পলিমারাইজেশনে ব্যবহৃত অনুঘটক কি? অলিফিন মানে ডবল বন্ড থেকে যখন পলিথিন থেকে যখন ইথিলিন থেকে পলিথিন তৈরি হয় তখন জিগলার নাটা অনুঘটক ব্যাপারে, জিগলার নাটা অনুঘটক খুবই গুরুত্বপূর্ণ অনুঘটক। এখানে যেটা নেওয়া হয় ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম এবং টাইটানিয়াম ক্লোরাইড, ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম এবং টাইটানিয়াম ক্লোরাইড, এটা জিগলার নাটা অনুঘটক। এটা হচ্ছে ইথিলিন থেকে পলিথিন তৈরি করতে হলে ব্যবহৃত হয়। তাই 23 এ। চলে আসি এবারে ইভিএসের কোশ্চেন। ইভিএসের কোশ্চেন পরীক্ষায় থাকতে পারে। ওজোন স্তরে কোন গ্যাসটি থাকে না? আমরা ওজোন স্তর মানে অক্সিজেন তো থাকবে, ওজোন তো থাকবে, নাইট্রোজেনও অনেক সময় থাকে, তাহলে CO2 থাকবে না, কারণ CO2 অনেকটা টপোস্ফিয়ারে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে না। তাহলে 4 ডি। টপোস্ফিয়ারটা নিচের স্তর আর তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে মণ্ডল ওজোন স্তর থাকে। বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির জন্য কোনটি সর্বাপেক্ষা দায়ী? তাহলে উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি যদি দায়ী বলা হয় কার্বন ডাইঅক্সাইড। কেন? কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে বেশি পরিমাণে রয়েছে। 50% হচ্ছে দায়ী হচ্ছে, যত গ্যাস রয়েছে তার মধ্যে 50%ই রয়েছে ওই কার্বন ডাইঅক্সাইড, তার সেটাই বেশি পরিমাণে 50% দায়ী। আর ক্ষমতার দিক দিয়ে দেখা যায় ক্ষমতা CFC দায়ী অনেক, মানে একটা CFC অণু অসংখ্য কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কাজ করতে পারে, মানে CFCর ক্ষমতা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের তুলনায় বেশি, কিন্তু CO2র পরিমাণ বায়ুমণ্ডলে বেশি থাকার কারণে সর্বাপেক্ষা যদি দায়ী বলা হয় তাহলে CO2 হবে। আর ক্ষমতার দিক দিয়ে যদি বলা হয় বেশিকে দায়ী তাহলে CFC। ওজোন স্তরে বিনষ্টকারী পদার্থগুলির মধ্যে কোনটির ক্ষমতা সর্বাধিক? তাহলে ক্ষমতা সর্বাধিক হতে গেলে আমরা জানি ওজোন স্তরে CFCগুলো কাজ করে, মানে ক্লোরিন থাকবে, ফ্লুরিন থাকবে, কার্বন থাকবে। তবে ব্রোমিন যদি থাকে তাহলে আরও বেশি কার্যক্ষমতা বাড়বে, কারণ সহজে বন্ধনটা বিভাজিত হয়ে যাবে। এই কারণে হ্যালোন, যেটা হ্যালোনে অনেকগুলো ব্রোমিন থাকে, এইখানে হ্যালোন হচ্ছে ওটাই সর্বাপেক্ষা দায়ী হবে। তাহলে হ্যালোন। তাহলে 6 ওজোন স্তর বিনষ্টকারী সবচেয়ে ক্ষমতা বেশি যদি হয় হ্যালোন, মানে ব্রোমিন যৌগ বেশি থাকলে, ব্রোমিন বন্ধন থাকলে ব্রোমিন মুক্তমূলক সহজে পাওয়া যাবে, আর ব্রোমিন মুক্তমূলক ওজনকে ভেঙে দিতে পারে। তাহলে 6C। চলে আসছি 9 কোশ্চেন। মোটর গাড়ি থেকে নির্গত কোন ধাতব দূষক বায়ুমণ্ডলকে দূষিত করে? তাই মোটর গাড়ি থেকে সীসা ব্যবহার করা হয়, কারণ সীসা উৎপন্ন হয়, কারণ মোটর গাড়িতে যে আমরা অ্যান্টি নকিং হিসাবে, মানে শব্দ যাতে না হয়, অ্যান্টি নকিং হিসাবে টেট্রাইথাইল লেড ব্যবহার করি, এই কারণে লেড সীসা পাওয়া যায়। ডপসন কিসের একক? ডপসন হচ্ছে ওজোন স্তরের যে গহ্বরের পরিমাণ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, ওজোন স্তর কতটা গহ্বর হয়েছে কিনা তার পরিমাণ নির্ণয় করার জন্য ডপসন এককটা ব্যবহার হয়। তাহলে হচ্ছে এ অপশান। চলে আসি পরে 24 কোশ্চেন। দূষিত জলে BOD এবং CODর মধ্যে সম্পর্কে। দূষিত জলে সবসময় COD মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল বস্তু বা রাসায়নিক বস্তুর পরিমাণ বেশি থাকে, তাহলে COD গ্রেটার দেন BOD, তাহলে হচ্ছে বি অপশান। কারণ COD হচ্ছে কেমিক্যাল রাসায়নিক ডিমান্ড আর BOD যে বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাহলে এই হচ্ছে অবশ্যই CODর মান বেশি হবে 24 বি। আর কোন অ্যাসিডটি অম্লবৃষ্টির জন্য দায়ী নয়? অম্লবৃষ্টিতে আমরা কি থাকে SO2 থেকে সালফিউরাস সালফিক দুটো অ্যাসিড তৈরি হয়, NO2 থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এখানে যেটা হবে অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু দায়ী নয়, CH3COOH। চলে আসি 7 কোশ্চেন। ধোঁয়াশা এক ধরনের কি? মুখ্য দূষক, গৌণ দূষক? উত্তর হবে গৌণ দূষক, কারণ ধোঁয়াশা সঙ্গে সঙ্গেই দূষণ ঘটায় না, কিছুক্ষণ বাদে দূষণ ঘটায়, সময় নিয়ে দূষণ ঘটায়। 8 কোশ্চেন। ওজোন স্তর দ্বারা কোনটি শোষিত হয় না? ওজোন স্তরের কাজ হচ্ছে আমাদের খুবই উপকার করে। ওজোন স্তর ক্ষতিকারক যে বেগুনি রশ্মিগুলো UVB এবং C-কে শোষণ করে নেয়, আর যেটা আমাদের প্রয়োজন, আমাদের কাজে লাগে UVA, সেটাকে কিন্তু ছেড়ে দেয়। তাহলে ওজোন স্তর দ্বারা শোষিত হয় না যদি বলা হয় তাহলে UVA। তাহলে ওজোন স্তর আমাদের খুবই উপকারী বন্ধু।
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, তাহলে কোনটা? গ্রিনহাউস গ্যাস নয় যদি বলা হয় তাহলে N2O গ্রিনহাউস গ্যাস, CO2 গ্রিনহাউস গ্যাস, CH4 গ্রিনহাউস গ্যাস, O2 গ্রিনহাউস গ্যাস নয়, তাহলে একের ডি। মিনামাটা রোগের জন্য যে ধাতব আয়নটি দায়ী, মিনামাটা রোগে পারদের জন্য দায়ী হয়, কারণ মার্কারি Hg2+, ওটাই দায়ী। মিনামাটা এই রোগটা প্রথম দেখা গেছিলো বলে মিনামাটা রোগ। অ্যাসিড বৃষ্টিতে কোন পদার্থটি সবচেয়ে অধিক পরিমাণে উপস্থিত থাকে? অ্যাসিড বৃষ্টিতে সবচেয়ে বেশি অধিক পরিমাণে উপস্থিত থাকে, তাহলে অ্যাসিড বৃষ্টিতে আমরা কি দেখতে পাবো? H3 থাকে, H2SO4 থাকে, H2SO3 থাকে, HClও থাকে, তাহলে কোনটা অধিক পরিমাণে যদি থাকে আমরা বলি, তাহলে আমরা উত্তর হবে নাইট্রিক অ্যাসিড NO3, কারণ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, এই কারণে NO2 গ্যাস থেকে NO3 পাওয়া যায়। তাহলে 3 এ। চলে আসি পরের কোশ্চেন। ফ্লুরাইডের গাঢ়ত্বের মাত্রা নিচে কোনটি বেশি হলে সেটি হাড় বা দাঁতের ক্ষয়ের পক্ষে ক্ষতিকারক? হুর নির্দেশ অনুযায়ী ম্যাক্সিমাম 1 ppm হলে 1 ppm থাকতে পারে, তার বেশি হলে কিন্তু ক্ষতিকর। তাহলে আমাদের অপশান হবে 3 এ 1 ppm। 1 ppm পর্যন্ত জলে ছাড় দেওয়া যেতে পারে, এর মধ্যে থাকলে ক্ষতি হয় না, কিন্তু 1 ppm বেশি হয়ে গেলে কিন্তু হাড়ের ক্ষয় বা দাঁতের ক্ষয় হয়। তাহলে 4 কোশ্চেন। আন্টার্কটিকায় ওজোন স্তর বিনষ্টের জন্য কোনটি দায়ী? অ্যাকচুয়ালি ওজোন স্তর বিনষ্টের জন্য CFC দায়ী। এখানে যে অপশান রয়েছে CFC ক্লোরিন থাকতে হবে, ক্লোরিন নাইট্রেট, আর বাকিগুলো হবে না কেন? বাকিগুলোতে কোনো ক্লোরিন বা ফ্লোরিন নাই, ক্লোরিন নাইট্রেটটাই হবে আন্টার্কটিকায় ওজোন স্তর বিনষ্টের জন্য দায়ী। আর আন্টার্কটিকায় বিশেষ করে সেপ্টেম্বর থেকে অক্টোবর, শীতকালে সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়ে ওজোন স্তরটা বেশি পরিমাণে বিনষ্ট হয়। তাহলে এখানেই আমাদের গুরুত্বপূর্ণ ভেরি সাজেস্টিভ কোশ্চেন এবং উত্তর আলোচনা করে দেওয়া হলো। এদের মধ্যে হয়তো একটা বা দুটা কোশ্চেন থাকতে পারে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।